এক হৃদয়হীন প্রেমিকের গল্প বলি। জঙ্গলের একটি জাদুকরী পরী একজন মানুষের প্রেমে পড়েছিল, কিন্তু সে জানত না মানুষ কতটা খারাপ হতে পারে, ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। পরীটির সমস্ত ক্ষমতা ছিল তার ডানায়। সেই ডানায় ভর করে সে আকাশে বাতাসে মুক্ত পাখির মতো মন খুলে উড়ে বেড়াত, আর সে জঙ্গলের সমস্ত প্রাণীদের অনেক ভালোবাসত। কিন্তু একদিন পরীর সেই ডানা কেটে নেওয়া হয়েছিল, আর যে তার ডানা কেটে নিয়েছিল সে ছিল তারই প্রিয়জন, যাকে কিনা সে অন্ধের মতো ভালোবেসেছিল। তার দোষ ছিল সে একজন পরী হয়েও নির্দ্বিধায় একজন মানুষকে অন্ধের মতো ভালোবেসেছিল। মানুষটি রাজা হওয়ার লোভে জঙ্গলের সবচেয়ে ক্ষমতাবান পরীর ডানা কেটে তার রাজ্যে নিয়ে এসেছিল। সে রাত দুপুরে কৌশলে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিয়েছিল। বেচারি পরীর যখন জ্ঞান ফিরে আসে তখন পিঠের তীব্র যন্ত্রণা টের পেয়েই বুঝতে পারে তার ডানা দুটি নেই। খানিক পর যখন সে বুঝতে পারে কাজটি তার হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষটিই করেছে, তখন তার চিৎকারে শুধু সে একা কাঁদেনি, কেঁদেছে প্রতারিত হওয়া কোটি প্রেমিক প্রেমিকা। হ্যালো বন্ধুরা, বলছিলাম 2014 সালে মুক্তি পাওয়া ম্যালিফিসেন্ট মুভির কথা, যে মুভিটিতে দেখতে পারবেন মানুষ কতটা খারাপ হতে পারে। আর এই মুভিটি দেখে আপনি বুঝতে পারবেন ভিলেন আর নট বর্ন, দে আর মেড। অর্থাৎ ভিলেন কখনো জন্ম নেয় না। আমাদের সমাজ, পরিবেশ, স্বার্থপরতা, ক্ষমতার লোভ ভিলেন তৈরি করে। এই মুভিটি দেখতে দেখতে কখন যে আপনার চোখ বেয়ে পানি গড়িয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না। একটা নিঃস্বার্থ পরীর ভালোবাসা হারাবার আর্তচিৎকারের সাথে আপনিও নিজের অজান্তেই কেঁদে ফেলবেন। কিন্তু পরী কি অবশেষে তার ভালোবাসার মানুষটির ওপর প্রতিশোধ নিতে পেরেছিল, নাকি সেই পরী মানুষটির কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিল? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। তো বেশি দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক। বহু বছর আগে পৃথিবীতে পাশাপাশি দুইটা রাজ্য ছিল। একটি রাজ্য ছিল মানুষের, তারা সেখানে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এবং অনেক খারাপ কিছু নিয়ে বসবাস করত। তাদের মধ্যে বিশ্বাস, সততা কিছুই ছিল না। আর তাদের একজন রাজা ছিল যে কিনা পুরো রাজ্যটি শাসন করত। অন্যদিকে তাদের ঠিক পাশেই আরেকটি রাজ্যও ছিল, আর সেই রাজ্যটি ছিল মায়াপরীর রাজ্য। সেখানে সুন্দর সুন্দর সব পরীরা বাস করত এবং তাদের সাথে আরও অনেক প্রাণী ছিল। কিন্তু তাদের কোনো রাজা বা রানীর প্রয়োজন পড়ত না, কারণ তারা সবাই অনেক ভালো ছিল এবং সুখে শান্তিতে বাস করত। তাদের মধ্যে কোনো মারামারি, হানাহানি ছিল না। তারা সবাই একে অপরকে বিশ্বাস করত এবং ভালোবাসত। আর সেই রাজ্যেই ছিল একটা ছোট্ট মায়াপরী। সুন্দর একটা গাছের ডালে বাস করত সে। সেই ছোট্ট মায়াপরীর নাম ছিল ম্যালিফিসেন্ট। সে তার জাদু দিয়ে জঙ্গলের সবাইকে হেল্প করত। ম্যালিফিসেন্টের দুইটা বড় বড় ডানা ছিল, আর সেই ডানা দিয়ে উড়ে উড়ে সে সবার সাথে দেখা করত। জঙ্গলের সব প্রাণীরাও ম্যালিফিসেন্টকে অনেক পছন্দ করত। তারা তার সাথে মজা করত। একদিন যখন ম্যালিফিসেন্ট উড়ে উড়ে সবার সাথে দেখা করছিল, তখন সে দেখতে পায় তিনটা ছোট্ট পরী এবং বেশ কয়েকজন মিলে কিছু একটা আলোচনা করছে। তখন ম্যালিফিসেন্ট তাদের কাছে যেতেই পরী তিনটা তাকে বলে, আমাদের জঙ্গলে যেখানে মানুষের রাজ্যের সাথে বর্ডার আছে সেই জায়গায় একজন মানুষ চোর ধরা পড়েছে, আর সেই চোরটি নদীর একটি জুয়েলারি চুরি করেছে। এটা শুনে ম্যালিফিসেন্ট দ্রুত সেখানে চলে আসে। জঙ্গলের দুইজন গার্ড সেই মানুষটিকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল। তখন ম্যালিফিসেন্ট গিয়ে তাকে সামনে এগিয়ে আসতে বলে। এটা ছিল একটা ছেলে, যার বয়স প্রায় ম্যালিফিসেন্টের সমানই ছিল। কিন্তু ছেলেটি বলে, না, আমি বাইরে যাব না, বাইরে বের হলেই ওরা আমাকে মেরে ফেলবে। ম্যালিফিসেন্ট এটা শুনে ছেলেটিকে সাহস দেয়। সে বলে, তুমি বেরিয়ে আসো, নদীর জুয়েলারি চুরি করা একটা অপরাধ, কিন্তু এটার জন্য আমরা তোমাকে মারব না। এই কথা শুনে ছেলেটি গুহা থেকে বের হয়ে আসে। ম্যালিফিসেন্ট তখন ছেলেটির নাম জিজ্ঞেস করে। ছেলেটি বলে, আমার নাম স্টিফেন। এটা বলে সে নদী থেকে চুরি করা জুয়েলারিটা ম্যালিফিসেন্টের হাতে দিয়ে দেয়। ম্যালিফিসেন্ট পাথরটি নিয়ে সেই নদীতে ছুঁড়ে ফেলে। তারপর সে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে আসে। তারা দুজন হাঁটতে হাঁটতে হিউম্যান কিংডমের বর্ডারের কাছে চলে এসেছিল। এখান থেকে ছেলেটির বাড়ি দেখা যাচ্ছিল। স্টিফেন ম্যালিফিসেন্টকে বলে, আমি ওইখানে থাকি। মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা ওখানে কি করে? সে বলে, আমার বাবা মা মারা গেছে, তারা কৃষক ছিল। আমি এখন অনেক কষ্টে ওইখানে বাস করছি। আমি আমাদের রাজার কাছেলেই বাস করি। স্টিফেনের এই কথা শুনে ম্যালিফিসেন্ট তাকে বলে, আমারও বাবা মা মারা গেছে। এরপর ছেলেটি চলে যেতে চায় এবং সে ম্যালিফিসেন্টকে বলে যায়, আমাদের আবারও দেখা হবে। কিন্তু ম্যালিফিসেন্ট তাকে বলে, তুমি আমাদের এখানে আর এসো না,
কারণ তোমরা মানুষরা আমাদের শত্রু মনে করো, তোমরা সব সময় আমাদের সাথে যুদ্ধ করতে চাও। এই কারণে আমাদের এখানের প্রাণীগুলো মানুষকে পছন্দ করে না। কিন্তু স্টিফেন তাকে বলে, তুমি কি করবে? আমি যদি এখানে আসি তাহলে কি তুমিও আমার সাথে দেখা করবে না? ম্যালিফিসেন্টের আসলে ছেলেটির উপরে মায়া তৈরি হয়ে গিয়েছিল, কারণ তারও বাবা মা ছিল না। এ কারণে সে বলে, ঠিক আছে, তুমি আসলে আমি দেখা করব। এটা বলে তারা দুইজন হাত মেলাতে যায়। কিন্তু হঠাৎ ম্যালিফিসেন্টের হাতে একটা আঘাত লাগে, কারণ স্টিফেনের হাতে একটা লোহার রিং পরানো ছিল। আর লোহার কোনো কিছু ম্যালিফিসেন্টের শরীরে লাগলে তার সেই জায়গাটা পুড়ে যায়। এটা শুনে স্টিফেন তার হাত থেকে লোহার রিংটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ম্যালিফিসেন্টের আরও ভালো লাগে। তখন স্টিফেন তাকে বলে, তোমার পাখাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এটা বলে সে চলে যায়। রাতে ঘুমানোর সময় ম্যালিফিসেন্ট স্টিফেনের কথা ভাবতে থাকে, কারণ তার স্টিফেনকে অনেক ভালো লেগে গিয়েছিল। তার প্রতি ইতোমধ্যেই ম্যালিফিসেন্টের একটা মায়া তৈরি হয়ে গিয়েছিল। কয়েকদিন পর স্টিফেন আবারও সেই জাদুর রাজ্যে ফিরে আসে এবং ম্যালিফিসেন্টকে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ করে ম্যালিফিসেন্ট তার পিছনে উড়ে আসে। তারপর তারা দুইজন একসাথে খেলতে শুরু করে। ম্যালিফিসেন্ট স্টিফেনকে তার পাখায় করে উড়িয়ে নিয়ে বেড়ায়। ধীরে ধীরে তারা দুইজন খুব ভালো বন্ধু তৈরি হয়ে যায়। আর তারপর যা হওয়ার কথা ঠিক সেটাই হয়। অর্থাৎ বড় বড় মনীষীদের মতে দুইজন যুবতী নারী ও পুরুষ কখনো বন্ধু হতে পারে না, হোক তারা পরী বা মানুষ, তাদের মধ্যে প্রেম হবেই। তেমনি তাদের বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসার সম্পর্কে, তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আর তারপর ম্যালিফিসেন্টের যেদিন 16তম জন্মদিন ছিল, তখন স্টিফেন তাকে একটা সুন্দর গিফট দেয়। স্টিফেন তাকে জড়িয়ে ধরে চুমু খায়, আর সে ম্যালিফিসেন্টকে বলে এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার চুমু। কিন্তু আসলে এই চুমু সত্যিকারের ভালোবাসার ছিল কিনা এটার প্রমাণ কিছুদিন পরেই পাওয়া গিয়েছিল। ম্যালিফিসেন্ট ধীরে ধীরে আরও বড় হয়ে যায়, আর এরপরেই তাদের সেই মায়াময় রাজ্যটিও পরিবর্তন হয়ে যায়। বড় হওয়ার পর ম্যালিফিসেন্ট আরও শক্তিশালী এবং আরও জাদুকরী ক্ষমতার মালিক হয়ে গিয়েছিল। একদিন সে যখন এক জায়গায় বসে স্টিফেনদের রাজ্যের দিকে তাকিয়েছিল, তখন দূরে সে অনেক ধুলো উঠতে দেখতে পায়। এরপর সে দেখতে পায় মানুষের সেই রাজ্য থেকে বহু সৈন্য নিয়ে রাজা তাদের সেই মায়াপুরী রাজ্যটি আক্রমণ করতে আসছে। তাদের সাথে ছিল বহু যোদ্ধা, আর তারা ছিল সুসজ্জিত এবং ঘোড়ায় চড়া যোদ্ধা। রাজা তার যোদ্ধাদের নিয়ে এসে বর্ডারের কাছে এসে দাঁড়ায়। সে যখন যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল, ঠিক তখনই ম্যালিফিসেন্ট উড়ে সেখানে আসে। এরপর এক জায়গায় দাঁড়িয়ে সে রাজার উদ্দেশ্যে বলতে শুরু করে, এর বেশি এক পায়ে গেলে তোমাদের কাউকে আমি জীবিত ফিরতে দেব না। আমি এখনো বলে দিচ্ছি, তোমরা সবাই ফিরে যাও। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না। কিন্তু রাজা ম্যালিফিসেন্টকে বলে, আমি একজন রাজা, আর আমি তোমার মতো একজন পাখাওয়ালা পরীর কাছ থেকে কোনো আদেশ পালন করতে বাধ্য না। এটা শুনে সব যোদ্ধারা হাসতে শুরু করে। ম্যালিফিসেন্ট রাজাকে বলে, যদি এখান থেকে ফিরে না যাও তাহলে আমি তোমাদের উপর আক্রমণ করতে বাধ্য হব। এই কথা শুনে রাজা তার সেনাবাহিনীকে আদেশ করে ম্যালিফিসেন্টের মাথা কেটে নিয়ে আসতে, আর তখন সব যোদ্ধা তার দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। ম্যালিফিসেন্ট ছিল একা, আর এদিকে মানুষরা ছিল হাজার হাজার যোদ্ধা। যোদ্ধারা যখন ম্যালিফিসেন্টকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ম্যালিফিসেন্ট একটা আদেশ করে, আর সাথে সাথে মাটি ফুঁড়ে অদ্ভুত অদ্ভুত সব ডার্ক ক্রেইসার বের হতে শুরু করে। এই প্রাণীগুলো অনেকটা গাছের মতো আকৃতির ছিল, আর তারা শূকরের মতো দেখতে অদ্ভুত প্রাণীর পিঠে চড়ে আসছিল। এছাড়াও হঠাৎ করে আরও ড্রাগনের মতো দেখতে বিরাট বড় বড় ক্রেইসার মাটি ফুঁড়ে বের হতে শুরু করে। এগুলো দেখে রাজা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখন আর পিছু হটার সময় নেই। তারা যেহেতু আক্রমণ করেই ফেলেছে, তাই যুদ্ধ করতেই হবে। ম্যালিফিসেন্ট সেই সব অদ্ভুত অদ্ভুত প্রাণীগুলোকে নিয়ে মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সেখানে চরম যুদ্ধ শুরু হয়। স্বাভাবিকভাবেই জঙ্গলের এমন বড় বড় প্রাণীদের সাথে মানুষদের যুদ্ধে পেরে ওঠার কথা না। প্রাণীগুলো মানুষদের একদম মাটির সাথে মিশিয়ে দিতে শুরু করে। অন্যদিকে ম্যালিফিসেন্ট তার পাখা দিয়ে শত শত মানুষকে মেরে ফেলছিল। এই প্রাণীগুলো এতটাই শক্তিশালী ছিল যে মানুষ যোদ্ধারা তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ম্যালিফিসেন্ট হঠাৎ করে মানুষদের রাজার উপর আক্রমণ করে। ঠিক এই সময়ে একজন যোদ্ধা রাজাকে মাটিতে পড়ে থাকতে দেখে, আর তখন অনেকগুলো যোদ্ধা মিলে তাকে এসকর্ট দিয়ে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তখন সব যোদ্ধারা সেখান থেকে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে চলে যায়। এই যুদ্ধে ম্যালিফিসেন্ট জয়লাভ করেছিল
এদিকে মানুষদের আক্রমণের পর মায়াপুরীতে সব প্রাণী বুঝতে পারে এখন তাদের একটা রাজা অথবা রানী প্রয়োজন, কারণ এতদিন তাদের ওপর কেউ কখনো আক্রমণ করেনি আর তাদের রাজা বা রানীর প্রয়োজনও পড়েনি। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ম্যালিফিসেন্টকে তারা নিজেদের রানী বানাবে, আর তারপরেই এই মায়াপুরীর রক্ষার দায়িত্ব ম্যালিফিসেন্টের কাঁধে এসে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজা যুদ্ধ থেকে ফিরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর সে সবাইকে বলে, আমি আমার রাজ্যের মানুষদের কথা দিয়েছিলাম একদিন আমি ওই মায়াপুরী আক্রমণ করব এবং সেখানে থাকা সমস্ত সম্পদ লুট করে নিয়ে আসব, কিন্তু আমি পারলাম না। এরপর সে আরও ঘোষণা করে, আমি এখন মৃত্যুমুখে পতিত হয়েছি, কিন্তু আমার কোনো ছেলে নেই। তবে আমি ঘোষণা করছি আমার রাজ্যের যে ছেলে ওই পাখাওয়ালা শয়তান পরীটাকে মেরে ফেলতে পারবে তাকে আমি আমার রাজত্ব দান করব এবং তাকেই এই রাজ্যের রাজা বানাবো। এছাড়াও আমি ঘোষণা করছি তার সাথেই আমি আমার মেয়েকে বিয়ে দেব। রাজা যখন এই ঘোষণা দিচ্ছিল সেই মুহূর্তে স্টিফেন সেখানেই উপস্থিত ছিল। আসলে সে ছোট থেকে রাজার এখানে কাজ করত। রাজার সব ঘোষণা সে খুব মনোযোগ দিয়ে শুনছিল, আর তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। এরপর সে রাতের বেলা লুকিয়ে সোজা মায়াপুরীতে চলে আসে, আর এখানে এসে ম্যালিফিসেন্টকে সে খুঁজতে শুরু করে। কিন্তু অনেক ডেকেও ম্যালিফিসেন্ট যখন আসে না তখন সে ফিরেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার পিছনে এসে দাঁড়ায় ম্যালিফিসেন্ট। তাকে দেখেই স্টিফেন বলতে শুরু করে, আমি তোমাকে সতর্ক করে দিতে এসেছি। কিং হেনরি তোমাকে যেভাবেই হোক মেরে ফেলার প্ল্যান করছে, তাই তুমি সতর্ক হয়ে থাকবে। আর এভাবেই তাদের বেশ কিছুদিন পার হয়ে যায়। এর মধ্যে ম্যালিফিসেন্টও মানুষদের ক্ষমা করে দিয়েছিল, আর স্টিফেনকে সে তো ভালোবাসত, তাই তাদের সম্পর্ক আবারও আগের মতো হয়ে গিয়েছিল। একদিন রাতে তারা দুইজন বসে গল্প করছিল। ম্যালিফিসেন্ট স্টিফেনের কাঁধে মাথা রেখে তার গল্প শুনছিল। তখন স্টিফেন তাকে বলে, তোমার কি পিপাসা লেগেছে? এটা বলে সে ম্যালিফিসেন্টের কাছে একটা বোতল এগিয়ে দেয়। ম্যালিফিসেন্ট সেই বোতল থেকে পানি পান করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা পান করার সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। আসলে স্টিফেন এই বোতলের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়ার ঔষধ নিয়ে এসেছিল, তাই এটা খাওয়ার সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। স্টিফেন তখন একটা ছুরি দিয়ে তাকে মেরে ফেলতে যায়, কিন্তু সে তাকে আঘাত করতে পারে না, কারণ তারা ছোট থেকেই একে অপরকে ভালোবাসে। তাই অনেক চেষ্টা করেও সে ম্যালিফিসেন্টকে মারতে পারে না। কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু রাজা একদম মৃত পর্যায়ে আছে, তাই যদি ম্যালিফিসেন্টকে মেরে ফেলার কোনো প্রমাণ তার কাছে নিয়ে যাওয়া যায় তাহলে সে স্টিফেনকে রাজা বানিয়ে দিবে। তাই সে ম্যালিফিসেন্টের পাখা দুইটা কেটে নিয়ে চলে যায়। পরদিন সকালে একটা নদীর ধারে ম্যালিফিসেন্ট পড়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সে তখন পিঠে হাত দিতেই বুঝতে পারে তার পাখা কেউ কেটে নিয়ে চলে গেছে। আর তারপরেই তার গতকাল রাতের ঘটনা মনে পড়ে যায়। সে বুঝতে পারে স্টিফেনই তার পাখা কেটে নিয়ে চলে গেছে। যাকে সে ভালোবেসে বিশ্বাস করেছিল সেই মানুষটিই তার চরম ক্ষতি করে দিল। তখন সে ক্ষোভে, বেদনায় এবং বিশ্বাসঘাতকতার দুঃখে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। স্টিফেন দূর থেকে তার আর্তচিৎকার শুনতে পায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর স্টিফেন তার রাজ্যে এসে ম্যালিফিসেন্টের পাখাগুলো রাজার সামনে ফেলে দেয়। এটা দেখে রাজা খুবই খুশি হয়। এদিকে ম্যালিফিসেন্ট তার শোক কাটিয়ে উঠে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠিকই নেবে। একদিন ম্যালিফিসেন্ট যখন জঙ্গলের মধ্যে হাঁটছিল তখন সে দেখতে পায় একজন মানুষ জাল দিয়ে একটা কাক ধরছে। কাকটাকে সে মেরে ফেলার জন্য এগিয়ে আসে, কিন্তু সেই মুহূর্তে ম্যালিফিসেন্ট তার জাদু দিয়ে কাকটাকে মানুষে পরিণত করে দেয়। এটা দেখে মানুষটি সেখান থেকে পালিয়ে যায়, আর তখন ম্যালিফিসেন্ট তার সামনে আসে। এরপর সে ম্যালিফিসেন্টকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর এই জন্য আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার পাশে থাকব এবং একজন অনুসারী হয়ে তোমার কাজ করব। ম্যালিফিসেন্ট তার নাম রাখে ডেভিল, আর সে মনে মনে পরিকল্পনা করে ডেভিলকে সে তার প্রয়োজন মতো কাক বানিয়ে এবং মানুষ বানিয়ে তাকে কাজে লাগাবে। এদিকে স্টিফেনকে আজ রাজা বানানো হচ্ছে, এমনকি রাজার মেয়ের সাথে তার আজকে বিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্যটি ম্যালিফিসেন্টের কাক ডেভিল জানালা দিয়ে দেখে যায়, আর এরপর সে ম্যালিফিসেন্টের কাছে উড়ে গিয়ে এই ঘটনাটি তাকে বলে। এটা শুনে ম্যালিফিসেন্ট অনেক কষ্ট পায়, আর সে প্রচণ্ড জোরে একটা আর্তচিৎকার করে ওঠে। সে এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছিল যে তার ক্রোধের কারণে সমস্ত জঙ্গল অন্ধকারে ঢেকে যায়। সে যেদিক দিয়ে হেঁটে যায় সেদিকে সুসজ্জিত সবকিছু নষ্ট হয়ে যায়। এরপর ম্যালিফিসেন্ট একটা আসনে গিয়ে বসতেই জঙ্গলের সব প্রাণী তার সামনে মাথা নত করে। অর্থাৎ আজ থেকে এই জঙ্গলের রানী ম্যালিফিসেন্ট। এখন থেকে সে যা বলবে এই জঙ্গলে তাই হবে। এরপর প্রায় বহুদিন কেটে যায়।
আর এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। একদিন মানুষদের সেই রাজ্যে সবাই অনেক আনন্দ করতে শুরু করে, কারণ আজকে রাজা স্টিফেনের মেয়ে জন্ম নিয়েছে। মানুষজন যখন এই কথাটি বলা বলি করছিল, তখন ডেভিল নামের সেই কাকটি সেখানেই ছিল। সে জঙ্গলে ফিরে ম্যালিফিসেন্টকে এই খবরটি দেয় এবং বলে কিং স্টিফেনের বাচ্চা জন্ম নেওয়ার জন্য আগামীকাল পুরো রাজ্য জুড়ে বিরাট একটা অনুষ্ঠান করা হবে। এই খবরটি শুনে ম্যালিফিসেন্ট অনেক খুশি হয় এবং সে মনে মনে একটা পরিকল্পনা করে। পরদিন পুরো রাজ্য জুড়ে একটা অনুষ্ঠান হচ্ছিল, আর রাজ্যের সব মানুষ কিং স্টিফেনের দরবারে হাজির হয়েছিল তার বাচ্চা দেখার জন্য। এখানে মায়াপুরী থেকে ছোট্ট 3টা পরী এসেছিল স্টিফেনের বাচ্চাকে দেখতে। তারা রাজার বাচ্চার জন্য সুন্দর 3টা গিফট নিয়ে এসেছিল। তারা যেহেতু পরী ছিল, তাই তাদের গিফটও ছিল জাদুর কিছু। প্রথম পরীটি রাজার মেয়েকে সৌন্দর্য গিফট করে, অর্থাৎ সে বড় হয়ে অনেক সুন্দরী হবে। দ্বিতীয় পরীটি তাকে গিফট করে হ্যাপিনেস, অর্থাৎ সে প্রতিটা মুহূর্ত খুব হ্যাপি থাকবে এবং সে সবসময় হাসবে। এরপর যখন তৃতীয় পরীটি তার গিফট করতে যাবে, ঠিক সেই সময়ে বিরাট একটা ঝড় চলে আসে, আর সেখানে থাকা সব আলো নিভে চারিদিক অন্ধকার হয়ে যায়। এটা দেখে মানুষজন খুব ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সেখানে ম্যালিফিসেন্ট এসে উপস্থিত হয়। আসলে তার আগমনের জন্যই এমন ঝড় উঠেছিল। সে এসে স্টিফেনকে বলে, বাহ, তোমার তো দেখছি অনেক চমৎকার একটা বাচ্চা হয়েছে। শুনলাম তোমার মেয়ের নাম রেখেছো অরোরা। আমার খুব পছন্দ হয়েছে নামটা, আর এই জন্য আমি তোমার মেয়েকে একটা উপহার দিতে চাই। এটা শুনে স্টিফেন তাকে বলে, আমরা তোমাকে এখানে আসতে কোনো ইনভাইট করিনি, তাও তুমি কেন এসেছো? এরপর ম্যালিফিসেন্ট ছোট্ট অরোরার কাছে আসে এবং সে তার জাদু দিয়ে বলতে শুরু করে, আমি আশীর্বাদ করছি এই ছোট্ট বাচ্চাটি অনেক দারুণভাবে বেড়ে উঠবে এবং সে দেখতে অনেক সুন্দরী হবে। কিন্তু যেদিন তার 16তম জন্মদিন আসবে, সেদিন সূর্য ডোবার পর অরোরা একটি চাকার মাথায় থাকা লোহায় হাত দেবে, আর সেটাতে হাত দেওয়ার সাথে সাথে সে ঘুমিয়ে পড়বে, আর তার সেই ঘুম কখনো ভাঙবে না। মেয়ের এমন অভিশাপ দিতে দেখে স্টিফেন ম্যালিফিসেন্টকে বলে, তুমি আমার মেয়েকে এমন অভিশাপ দিও না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। স্টিফেনকে ভিক্ষা চাইতে দেখে ম্যালিফিসেন্ট তখন তার অভিশাপ একটু সহজ করে দেয় এবং সে বলে, তবে যদি তাকে কেউ সত্যিকারের ভালোবেসে একটা চুমু দেয়, তাহলে অরোরা আবারও জেগে উঠবে। যদি কেউ তাকে সত্যিকারের ভালোবেসে চুমু না দিতে পারে, তাহলে সে কখনো জেগে উঠবে না, আর এই অভিশাপ পৃথিবীর কোনো শক্তিই ভাঙতে পারবে না। ম্যালিফিসেন্ট ছিল একজন জাদুকরী পরী, আর তার এই অভিশাপ যে অক্ষরে অক্ষরে ফলে যাবে, সেটা স্টিফেন খুব ভালো করেই জানতো। আর অরোরাকে এমন অদ্ভুত অভিশাপ দেওয়ার কারণ হচ্ছে, যখন ম্যালিফিসেন্টের 16তম জন্মদিন ছিল, সেদিন স্টিফেন তাকে একটা চুমু গিফট করেছিল আর বলেছিল, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে এই চুমুটা দিলাম, এটা তুমি আজীবন মনে রেখো। ঠিক এই কারণে ম্যালিফিসেন্টও স্টিফেনের মেয়ে অরোরাকে এমন অদ্ভুত অভিশাপ দিয়ে দিল। এরপর রাজা স্টিফেন তার রাজ্যে থাকা সব ঘুরন্ত হুইল এক জায়গায় করে পুড়িয়ে ফেলে। স্টিফেন সেই ছোট্ট 3জন পরীকে দায়িত্ব দেয় কিভাবে তার বাচ্চা অরোরাকে লুকিয়ে রাখা যায়। তারপর তারা 3জন মিলে ছোট্ট অরোরাকে ক্যাসেল থেকে অনেক দূরে নিয়ে আসে তাকে লুকিয়ে রাখার জন্য। এদিকে স্টিফেন নিজেকে একটা রুমে বন্দি করে রাখে এবং সে ম্যালিফিসেন্টকে মেরে ফেলার জন্য সে তার সেনাবাহিনীকে জঙ্গলে পাঠায়। কিন্তু ম্যালিফিসেন্ট তার পুরো রাজ্যটাকে বিরাট বড় বড় গাছের দেওয়াল দিয়ে আটকে ফেলে, যাতে করে মানুষরা আর তাদের রাজ্যে কখনো আক্রমণ করতে না পারে। অরোরাকে যখন সেই পরী 3টা জঙ্গলের একটা ঘরে নিয়ে আসে, তখন ডেভিল এসে তাকে দেখে যায় এবং সে ম্যালিফিসেন্টকে খবর দিয়ে দেয়। এটা শুনে ম্যালিফিসেন্ট অরোরাকে দেখতে আসে। সে যখন জানালা দিয়ে দেখছিল, তখন বাচ্চাটি তাকে দেখে অনেক সুন্দর করে হাসে, কিন্তু ম্যালিফিসেন্ট তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তবুও অরোরা ভয় না পেয়ে হাসে। ম্যালিফিসেন্ট তাকে বলে, আমি তোমাকে ঘৃণা করি। সে অরোরার নাম লিটল বিস্ট বলে ডাকে, আর বিস্ট শব্দের অর্থ হচ্ছে শয়তান। একদিন অরোরা অনেক কাঁদছিল, কারণ তার অনেক ক্ষুধা লেগেছিল। তবে পরী 3টা এটা বুঝতে পারে না, কারণ তারা এর আগে কখনো বাচ্চা পালন করেনি। এরপর তারা তার খাওয়ার জন্য বড় বড় গাজর নিয়ে আসে, আর এই ঘটনা ডেভিল দূর থেকে দেখছিল। অরোরার কান্না দূর থেকে ম্যালিফিসেন্ট শুনতে পাচ্ছিল, কিন্তু তার এসব সহ্য হচ্ছিল না। তাই সে অরোরার কান্না থামানোর জন্য ডেভিলের কাছে দুধ পাঠায়। ডেভিল তখন অরোরার মুখে সেই দুধ ধরতেই সে সেটা খেতে শুরু করে এবং কান্না থামিয়ে দেয়। এদিকে স্টিফেন আবারও মায়াপুরীতে আক্রমণ করতে তার সেনাবাহিনী পাঠায়, কিন্তু তারা যখন মায়াপুরীর দেওয়ালে আগুন ধরিয়ে দেয়, তখন ম্যালিফিসেন্ট জাদু করে সেগুলিকে আগুনে দানবে পরিণত করে দেয়, আর সেই গাছগুলো ভয়ঙ্কর দানব হয়ে মানুষের উপর আক্রমণ শুরু করে। সব যোদ্ধা তখন প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এতদিনে অরোরা বেশ বড় হয়ে গেছে
একদিন তিনজন পরী মিলে তাকে বাইরে হাঁটতে নিয়ে এসেছিল। তখন ম্যালিফিসেন্ট দূর থেকে তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়। অরোরা একটা প্রজাপতির পিছনে হাঁটতে হাঁটতে বড় একটা খাদের কিনারে চলে আসে, আর সে দৌড়াতে দৌড়াতে খাদের মধ্যে পড়ে যায়। এই ঘটনা ম্যালিফিসেন্ট দূর থেকে দেখছিল, কিন্তু সে তার জাদু দিয়ে খাদের পাশে থাকা দুইটা গাছ দিয়ে অরোরাকে ধরে। সে আসলে অরোরার প্রতি হিংসা করত ঠিকই, কিন্তু তাকে মারতে পারত না। একদিন অরোরা দৌড়াতে দৌড়াতে ম্যালিফিসেন্টের কাছে আসে এবং তাকে হ্যালো বলে। অরোরা তাকে দেখে অনেক হাসে এবং তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট তাকে তাড়িয়ে দিতে যায়। তবুও অরোরা যায় না। এটা দেখে সে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। অরোরা তখন তার শিং হাত দিয়ে ধরে দেখে, এরপর তাকে নামিয়ে দিতে সে আবারও সেখান থেকে চলে যায়। ম্যালিফিসেন্ট যেহেতু অরোরাকে একটা গিফট দিয়েছিল যে সে অনেক সুন্দর হবে, তাই কিছুটা বড় হলে সত্যিই অরোরা দেখতে ভীষণ সুন্দর হয়, আর ফুল লতা পাতার মতো সেও ধীরে ধীরে বড় হতে শুরু করে। এভাবে একদিন অরোরার প্রায় 16 বছর বয়স হয়ে গিয়েছিল। সে যখন জঙ্গলে ঘুরে বেড়াতো তখন দূর থেকে ম্যালিফিসেন্ট সবসময়ই তাকে দেখত। একদিন যখন অরোরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানে ম্যালিফিসেন্ট আসে এবং সে অরোরাকে অজ্ঞান করে উড়িয়ে কোথাও নিয়ে যেতে শুরু করে। তারপর অরোরা যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে তার খুব পছন্দ হয়ে যায়। সে উঠে খেলতে শুরু করে আর সবকিছু হাত দিয়ে স্পর্শ করে দেখতে শুরু করে। আসলে এটা ছিল মায়াপুরের ভিতরে, আর সেখানে সবকিছু এমন মায়াময় ছিল। আর অরোরা যখন সবকিছু উপভোগ করছিল তখন ম্যালিফিসেন্ট তাকে দূর থেকে দেখছিল। সে বুঝতে পারছিল মেয়েটির প্রতি তার হয়তো কেমন দুর্বলতা তৈরি হচ্ছে। ম্যালিফিসেন্ট যখন লুকিয়ে মেয়েটিকে দেখছিল তখন হঠাৎ করে অরোরা তাকে দেখে ফেলে এবং সে তাকে বাইরে বের হয়ে আসতে বলে, কিন্তু ম্যালিফিসেন্ট তাকে বলে, আমি বের হয়ে আসলে তুমি ভয় পাবে। মেয়েটি তখন তাকে বলে, না, আমি মোটেই ভয় পাবো না, আমি তোমাকে চিনি, তুমি সবসময় আমাকে দূর থেকে দেখো এবং তুমি আমাকে অনেক পছন্দ করো। তারপর ম্যালিফিসেন্ট অরোরার সামনে বের হয়ে আসে, আর তাকে দেখে অরোরা বলে, তুমি আমার ফেয়ারি গডমাদার, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তুমি সবসময় আমাকে নজরে রেখেছো এবং আমাকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করেছো। তারপর যখন ডেভিল তার সামনে বের হয়ে আসে তখন অরোরা ডেভিলকেও চিনতে পারে, আর সে বলে, আমি তোমাকেও চিনি প্রিটি বার্ড। এটা শুনে ম্যালিফিসেন্ট ডেভিলকে মানুষে পরিণত করে দেয়। ডেভিল তখন তাকে বলে, তুমি যখন ছোট ছিলে তখন থেকেই আমরা তোমার পাশে আছি। এগুলো দেখে অরোরা অনেক খুশি হয়, কারণ সে সবসময় এই মায়াপুরীতে আসতে চেয়েছিল, কিন্তু ওখানে বড় বড় গাছের দেওয়াল থাকায় সে ঢুকতে পারত না। কিন্তু সে যখন অনেক খুশি হয় তখন হঠাৎ করে ম্যালিফিসেন্ট তাকে আবারও অজ্ঞান করে দেয় এবং তাকে আবারও বাইরে নিয়ে যেতে শুরু করে, কারণ ম্যালিফিসেন্ট জানে স্টিফেন যখন ছোট ছিল সে তাকেও এই মায়াপুরীতে আসার অনুমতি দিয়েছিল, কিন্তু স্টিফেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ম্যালিফিসেন্ট অরোরাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং তার বেডে ঘুম পাড়িয়ে দেয়, আর যাওয়ার সময় তার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে সে বলে যায়, গুড নাইট লিটল বিস্টি। ধীরে ধীরে সময় বয়ে যেতে শুরু করে, আর তারপর একদিন আবারও অরোরা মায়াপুরীতে আসে আর সে সেখানকার প্রাণীদের সাথে খেলতে শুরু করে। ম্যালিফিসেন্ট তাকে সবসময় দূর থেকে দেখে। প্রতিদিন সে অরোরাকে মায়াপুরীতে নিয়ে আসে এবং রাত হলে তাকে আবারও নিজের রুমে দিয়ে যায় এবং ঘুম পাড়িয়ে দেয়। একদিন যখন অরোরা তার বিছানায় ঘুমিয়েছিল তখন ম্যালিফিসেন্ট তাকে দেখছিল। সেই সময় হঠাৎ করে সে সিদ্ধান্ত নেয় সে অরোরার অভিশাপ ভেঙে দিবে, আর এই কারণে সে জাদু করা শুরু করে। কিন্তু তার সমস্ত জাদু শক্তি প্রয়োগ করেও সে অভিশাপ ভাঙতে পারে না, কারণ যখন সে অভিশাপটা দিয়েছিল তখন সে বলেছিল এই দুনিয়ার কোনো শক্তি এই অভিশাপ ভাঙতে পারবে না। তাই এবারে সে নিজেও ব্যর্থ হয়ে গেল। এটাতে ম্যালিফিসেন্ট অনেক কষ্ট পায়, আর এখন তার আর কিছুই করার নেই। একদিন রাতে অরোরা অনেকগুলো ছোট ছোট পরীর সাথে খেলা খেলছিল। তখন সে ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করে, এখানে থাকা সব পরীরই কি ডানা আছে? ম্যালিফিসেন্ট তখন উত্তর দেয়, সবারই ডানা আছে। আর এটা শুনে অরোরা বলে, তাহলে তোমার কেন নেই? ম্যালিফিসেন্ট বলে, আমারও ডানা ছিল, কিন্তু আমার ডানা একজন চুরি করে কেটে নিয়ে গেছে, আর সেগুলো এত বড় ছিল যে আমি দুইজন নিয়েও উড়তে পারতাম। সে আরও বলে, যদি আমার এখনো ডানা থাকতো তাহলে আমি তোমাকে নিয়ে উড়ে বেড়াতাম। একদিন অরোরা যখন জঙ্গলে খেলছিল তখন সেখানে ঘোড়ায় চড়ে একজন যুবক আসে। সে অরোরাকে বলে, দয়া করে কি আমাকে একটু পথ দেখিয়ে দিবে? আমি পথ হারিয়ে ফেলেছি। ছেলেটি তার দিকে একটু এগিয়ে যেতেই সে ভয় পেয়ে যায়, আর ছেলেটি তখন তার হাত ধরে তোলে। এরপর অরোরা তাকে পথ দেখিয়ে দেয় এবং তার নাম জিজ্ঞেস করে।
ছেলেটি বলে তার নাম ফিলিপ আর সে পাশের একটা রাজ্যের রাজকুমার। এই বলে সে চলে যেতে শুরু করে। অরোরা কিছু দূর তার পিছনে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই পথ দিয়েই ফিরে আসবে? ছেলেটি বলে, হ্যাঁ, আমি এই পথ দিয়েই ফিরে আসব। এটা শুনে অরোরা খুশি হয় এবং তাকে বিদায় জানায়। তাদের এই সবকিছুই ম্যালিফিসেন্ট এবং ডেভিল দূর থেকে দেখছিল। ডেভিল তখন ম্যালিফিসেন্টকে বলে, এটাই হয়তো সেই ছেলে যে অরোরাকে সত্যিকারের ভালোবেসে চুমু দিবে, কারণ আমি বুঝতে পারছি তারা দুজন একে অপরকে পছন্দ করেছে। কিন্তু ম্যালিফিসেন্ট তাকে বলে, না ডেভিল, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে কিছু থাকে না, আর আমি এ কারণেই তাকে ওই অভিশাপ দিয়েছিলাম। এটা শুনে ডেভিলের অনেক মন খারাপ হয়ে যায়। বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পর সেই দিনটা চলে আসে, অর্থাৎ আজকেই অরোরার 16তম জন্মদিন। আর আজকেই সূর্য ডোবার পর তার সেই অভিশাপ শুরু হবে। সকালবেলা উঠে অরোরা যখন সেই 3টা পরীর সাথে কথা বলছিল, তখন তারা অরোরার কাছে আজকের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং কে তাকে সেই ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল সেটাও তারা অরোরাকে বলে দেয়। এটা শোনার পর সে দৌড়ে ম্যালিফিসেন্টের কাছে চলে আসে এবং তার কাছে এসে তাকে বলে, আমি যা শুনছি এসব কি সত্যি? আজকে আমার 16তম জন্মদিন, আর আজকে নাকি আমি ভয়ঙ্কর একটা অভিশাপে পড়ব, আর সেই অভিশাপটা নাকি তুমিই দিয়েছো। এটা শুনে ম্যালিফিসেন্ট তার কাছে সবকিছু স্বীকার করে। তখন অরোরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে ম্যালিফিসেন্ট ডেভিলকে নিয়ে সেই ছেলেটাকে খুঁজতে বের হয়। আর এদিকে অরোরা একটা ঘোড়ায় চড়ে তাদের রাজ্যে ফিরে যেতে শুরু করে। কিন্তু সে যখন তার বাবার কাছে ফিরে যায়, তখন তার বাবা তাকে শুভেচ্ছা জানানোর বদলে তাকে একটা রুমে আটকে রাখতে বলে, কারণ আজকেই তার সেই ভয়ঙ্কর অভিশাপের দিন। সৈন্যরা তখন অরোরাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখে। ম্যালিফিসেন্ট জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে ফিলিপ নামের সেই রাজপুত্রকে খুঁজে পেয়েছিল, তাই সে দ্রুত তাকে অজ্ঞান করে ডেভিলকে ঘোড়া বানিয়ে স্টিফেনের ক্যাসেলের দিকে যেতে শুরু করে। সৈন্যরা অরোরাকে যে রুমে আটকে রেখেছিল সেই রুমেই একটা ঘূর্ণায়মান চাকা ছিল। এর মধ্যেই আবার অরোরার আঙ্গুলের ভিতরে কেমন যন্ত্রণা করছিল, তাই সে ঘুরতে ঘুরতে যখন সেই চাকার মাথায় একটা লোহার বস্তু দেখতে পায়, তখনই সে তার আঙ্গুল সেটার মাথায় ঠেকায়। আর সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে, যে ঘুম আর কখনো ভাঙবে না যদি না কেউ তাকে সত্যিকারের ভালোবেসে চুমু দেয়। অরোরা ঘুমিয়ে গেলে তাকে খুঁজতে খুঁজতে সেখানে একজন মহিলা আসে। তারপর সে অরোরাকে তার বিছানায় নিয়ে আসে। সেই মুহূর্তে ম্যালিফিসেন্টও ক্যাসেলে পৌঁছে গিয়েছিল, আর ডেভিলকে নিয়ে সে লুকিয়ে ক্যাসেলের ভেতরে প্রবেশ করে। তাদের সাথে অজ্ঞান অবস্থায় রাজপুত্র ফিলিপও ছিল। এরপর ম্যালিফিসেন্ট প্রিন্সকে অরোরার রুমের সামনে নিয়ে গিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। আর সেই মুহূর্তেই লিটল পরীরা রুমের দরজাটা খুলে দেয়। তারা যখন দেখে একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, তখন তারা ফিলিপকে অরোরার কাছে নিয়ে আসে। ফিলিপ সেখানে অরোরাকে দেখে তার কাছে এগিয়ে যায়। লিটল পরীরা তখন ফিলিপকে বলে তাকে চুমু দিতে, কারণ চুমু দিলেই সে জেগে উঠবে। ফিলিপ অরোরাকে আগে থেকেই পছন্দ করে ফেলেছিল, তাই সে তাকে এত কাছ থেকে দেখে আরও ভালোবেসে ফেলে। তারপর সে তার ঠোঁটে একটা চুমু দেয়। তারপর সবাই অনেক আগ্রহ নিয়ে অরোরার জেগে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার, অরোরা জেগে ওঠে না। অর্থাৎ ফিলিপের এই চুমু সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভ কিস ছিল না। ফিলিপ এবং অরোরা দুজন দুজনকে পছন্দ করত ঠিকই, কিন্তু তাদের মধ্যে এখনও সেই সত্যিকারের ভালোবাসা তৈরি হয়নি। এসব কিছুই ম্যালিফিসেন্ট আর ডেভিল জানালা দিয়ে দেখছিল। কিন্তু তারা যখন দেখতে পায় ফিলিপের চুমুতে অরোরা জেগে ওঠে না, তখন সে ডেভিলকে বলে, আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে কিছুই হয় না। এটা বলতে বলতে সে অরোরার দিকে এগিয়ে যায় এবং তার কাছে এসে বলতে শুরু করে, লিটল বিস্টি, আমি বোধহয় তোমাকে হারিয়েই ফেললাম। আমার হৃদয়ে যা কিছু ভালো ছিল তার সবটুকুই তুমি কেড়ে নিয়েছিলে। আজকের পর থেকে আমি যতদিন বাঁচব তার প্রতিটা মুহূর্তই আমি তোমার মিষ্টি হাসি অনুভব করতে পারবো। আমি তোমাকে অনেক পছন্দ করি, মাই সুইট অরোরা। এটা বলে সে কাঁদতে কাঁদতে অরোরার কপালে একটা চুমু দেয়। আর অবাক করা ব্যাপার, ম্যালিফিসেন্ট যখন চলে যাবার জন্য পিছনে ফিরে, তখনই অরোরা তাকে গডমাদার বলে ডাক দেয়। তারপর তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। অর্থাৎ ম্যালিফিসেন্ট নিজেই অরোরাকে সত্যিকারের ভালোবেসেছিল, তাই জন্য তার চুমু দেওয়ার কারণে সাথে সাথে অরোরা জেগে উঠেছিল। ম্যালিফিসেন্ট যখন অরোরাকে নিয়ে লুকিয়ে ক্যাসেল থেকে বের হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটা লোহার জাল এসে ম্যালিফিসেন্টের ওপরে পড়ে। সাথে সাথে সেখানে বেশ কিছু সৈন্য চলে আসে। ম্যালিফিসেন্ট অনেক চেষ্টা করেও সেই জালটা তার ওপর থেকে সরাতে পারে না, কারণ তার শরীরে লোহার কোনো কিছু স্পর্শ করলেই সেখানে আগুন হয়ে যেত। সৈন্যরা তাকে অনেক মারতে শুরু করে। অরোরা এবং ডেভিল সৈন্যদের থামানোর চেষ্টা করে,
এরপর ম্যালিফিসেন্ট ডেভিলকে একটা বিরাট ড্রাগনে পরিণত করে দেয়, আর সাথে সাথে ড্রাগনটা তার মুখ থেকে আগুন বের করে সৈন্যদের মারার চেষ্টা করে। ডেভিল ম্যালিফিসেন্টের ওপর থেকে সেই লোহার জালটা সরিয়ে নেয়, কিন্তু একটা ড্রাগন হলেও সে সৈন্যদের সাথে পেরে উঠছিল না। সৈন্যরা তাকে শিকল দিয়ে বন্দি করে ফেলেছিল। এদিকে অরোরা আগুনের হাত থেকে বাঁচতে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে। সে তখন রুমের মধ্যে একটা কাঁচের ভিতরে বিরাট বড় পাখা দেখতে পায়। সে কাঁচটা ঠেলা দিয়ে ফেলে দিতেই পাখাটা নিজে নিজেই উড়ে চলে আসে। ততক্ষণে সৈন্যরা ম্যালিফিসেন্টকেও বন্দি করে ফেলেছিল, আর সেখানে স্টিফেন এসে ম্যালিফিসেন্টকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে তার পাখাটা এসে নিজে নিজেই কাঁধে লেগে যায়, আর সে তার সমস্ত শক্তি ফিরে পেয়ে যায়। তারপর দ্রুত সে সেখান থেকে উড়ে পালিয়ে যায়, আর উড়ে উড়ে সে সবার উপর আক্রমণ শুরু করে। এবার সৈন্যরা আর তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। এভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ম্যালিফিসেন্ট স্টিফেনের মুখোমুখি হয়। সে স্টিফেনকে নিজের হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দেয়, কিন্তু স্টিফেন পিছন থেকে তার উপর আক্রমণ করতেই তখন সে নিচে পড়ে যেতে শুরু করে। ম্যালিফিসেন্ট ওড়ার জন্য পাখাটা মেলতেই স্টিফেন নিচে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। এভাবেই ম্যালিফিসেন্ট তার সাথে হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেয়। যদিও সে স্টিফেনকে ছেড়ে দিয়েছিল, কিন্তু স্টিফেন তার নিজের দোষে মারা গেল। মুভির একদম শেষ পর্যায়ে দেখা যায় ম্যালিফিসেন্ট অরোরাকে মায়াপুরীতে নিয়ে এসেছে, আর এবারে এখানকার সব অন্ধকার কেটে যায় এবং মায়াপুরী আবারও আগের মতো রঙিন হয়ে যায়। ম্যালিফিসেন্ট অরোরাকে মায়াপুরীর রানী বানায় এবং তার মাথায় মুকুট পরিয়ে দেয়। সব প্রাণী অরোরাকে তাদের রানী হিসেবে মেনে নেয়, কারণ অরোরা তাদের সবাইকে খুব ভালোবাসতো। হ্যালো বন্ধুরা, অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।